বেঙ্গল ফিউশন চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই সুস্বাস্থ্যের শুভকামনা। আমি ডায়েটিশিয়ান সিঞ্জিনী রায়চৌধুরী, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর অ্যান্ড গেস্ট লেকচারার অফ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আজ আমি একটি বিশেষ ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ ওবিসিটি। ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? ওবিসিটির কী কী অ্যাডভার্স এফেক্ট আছে, কেন কন্ট্রোল করা উচিত, বা ওবিসিটি কী কী বিষয়ের উপরে ডিপেন্ড করে হয়, কী যখন আমরা কোনো ওবিস পেশেন্টকে হাতে পাচ্ছি, তার যে ওয়েট লস রেজিমটাকে আমরা ফলো করব, তার ঠিক কতটা ওয়েট লস তার পক্ষে স্বাস্থ্যকর, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি ডিটেল আলোচনা করব আমার এই ওবিসিটি সেগমেন্টে। একটা গাইডলাইন আমি আগেও বলেছিলাম, WHO রিলেটেড একটা WHO তৈরি করে দেওয়া একটা গাইডলাইন, যেটাতে বলা হয়েছে মোটামুটি দেখতে গেলে ওই 19 থেকে শুরু করে 23 পর্যন্ত যদি কারোর BMI মানে বডি মাস ইন্ডেক্স অর্থাৎ হাইটের বেসিসে সেই মানুষটির ওজন ঠিক কতটা হওয়া উচিত, সেটা যদি কোনো মানুষের ক্ষেত্রে সেই ক্যালকুলেশনের রেজাল্ট আলটিমেটলি 19 থেকে 23-এর ভিতরে থাকে, তাহলে তাকে আমরা ওবিস বলছি না ইন জেনারেল হিসাবে। যদি 19-এর নিচে থাকে তাহলে তাকে আন্ডারওয়েট, এবং তার উপরে যদি চলে যায় তাহলে ইনিশিয়ালি তাকে ওভারওয়েট ক্যাটাগরিতে ফেলা হয়। তারপরে ক্যাটাগরি আসে প্রি ওবিস, তারপরে আসে ওবিস 1, ওবিস 2, ওবিস 3, এবং ওবিস 3 হচ্ছে বেসিক্যালি মরবিডলি ওবিসিটি। ঠিক আছে? সো এই মরবিড ওবিসিটির অনেক রকমের অ্যাডভার্স এফেক্ট আছে, যেটা শুরু হয় একদম ইনিশিয়াল ওভারওয়েট ফেজ থেকে। এই ওয়েট ম্যানেজমেন্ট বেসিক্যালি আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ ওবিস পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন সমীক্ষাতে একজন মানুষ, যে মানুষটি নর্মাল ওজন বহন করছে এবং যে মানুষটি ওবিস ক্যাটাগরিতে চলে গেছে, এদের দুজনের মধ্যে বিভিন্ন ধরনের যে লাইফস্টাইল ডিজিজ বলতে ধরুন আপনারা প্রত্যেকেই পরিচিত এই ডিজিজগুলোর সাথে, লাইক হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনি রিলেটেড বিভিন্ন ডিজিজ, লিভার রিলেটেড বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট রিলেটেড বিভিন্ন ডিজিজ, অথবা সাধারণ যে বডি পেইন বিভিন্ন ধরনের, বা বিভিন্ন ধরনের মেটাবলিক ডিসঅর্ডার্স লাইক হাইপার ইউরিসেমিয়া মানে যেটাকে বলা হয় যে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া, অথবা বিভিন্ন ধরনের হরমোনাল ডিসঅর্ডার যেটার মধ্যে পড়ছে PCOS মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা থাইরয়েড ডিসঅর্ডার। এইগুলো সমস্ত কিছুই কিন্তু এগুলো সমস্ত কিছুর পেছনে বেসিক্যালি ওবিসিটির একটা বিশেষ ভূমিকা আছে। একজন নর্মাল ওজনের মানুষকে এই ধরনের লাইফস্টাইল ডিজিজগুলো যতটা না হ্যাম্পার করছে, একজন ওবিস মানুষকে অনেক বেশি হ্যাম্পার করছে। তার থেকেও বড় কথা, একজন ওবিস মানুষের কিন্তু এই ডিজিজগুলো হওয়ার চান্স 40% বেশি থাকছে। তো যার ফলে বেসিক ট্রিটমেন্ট হচ্ছে ওবিসিটিটাকে কন্ট্রোলে আনা। অ্যান্ড নাওয়াডেজ অ্যাকর্ডিং টু WHO, obesity is also considering as a disease. অনেক মানুষকে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে কমার্শিয়াল ফর্মুলাগুলো আছে, আমি এখানে পার্টিকুলার কোনো নাম বলবো না, বাট বিভিন্ন ধরনের স্লিমিং প্রোডাক্ট, যেগুলো এই স্লিমিং প্রোডাক্টগুলো বিভিন্ন দাবি করে যে তারা 1 মাসে 10 কিলো 20 কিলো ওজন কমিয়ে দিতে পারছে, বা বিভিন্ন ছোটোখাটো বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখা যায়। এই যে 1 মাসে 10 কিলো 20 কিলো ওজন কমানো, এটা কিন্তু একদমই ঠিক নয়। বেসিক্যালি একজন মানুষের হেলদি ওয়েতে ওজন কমাতে গেলে 1 মাসে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 কিলো ওজন কমা হচ্ছে স্বাস্থ্যকর, এবং এই হিসাবটা প্রতিটা মানুষের মেটাবলিজম রেটের উপরে বেস করে 1 মাসে 500 গ্রাম থেকে শুরু করে 2.5 কেজি পর্যন্ত হয়। কারোর 500 গ্রাম ওজন কমেছে 1 মাসে, বা কারোর 2 কিলো ওজন কমেছে, এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনার বডির যে মেটাবলিজম ক্রাইটেরিয়া, আপনার বডির যে ওয়ে অফ ওয়ার্কিং, সেটার উপরে বেস করে আপনার ওজনটা কমছে বা বাড়ছে। যার মেটাবলিজম রেট স্লো, তার ক্ষেত্রে ওজন কমার হারও স্লো। যার মেটাবলিজম রেট হাই, তার ক্ষেত্রে ওজন কমার হার
হাই, মানে অনেকটাই বেশি হচ্ছে। সেই অনুযায়ী কারোর 500 কমছে, কারোর 2.5 কেজি কমছে। সো এইভাবে আমরা জিনিসটাকে ক্যালকুলেট করতে পারি। মোটামুটি ধরা যায় 500 গ্রাম থেকে 2.5 কিলো মতো ওজন কমা স্বাস্থ্যকর। তার থেকে বেশি হলে তার কিন্তু অনেক ধরনের অ্যাডভার্স এফেক্ট দেখা যায়। যে অ্যাডভার্স এফেক্টগুলোর মধ্যে হয়তো পেশেন্টের খুব দুর্বল লাগতে শুরু করেছে, হয়তো পেশেন্টের মাঝে মাঝেই সুগার ফল করে যাচ্ছে, মানে পেশেন্ট হয়তো প্রচণ্ড বুক ধরফর করছে, মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে, বা ভীষণ প্যালপিটেশন হচ্ছে। এই ব্যাপারগুলো সে হয়তো ফেস করতে থাকবে, বা কাজ করতে ইচ্ছা করছে না, একটা ল্যাথার্জি ফিল হচ্ছে কন্টিনিউয়াস। ওজন কমছে, আনন্দে আছে, ঠিক কথা, বাট একটা ল্যাথার্জি ফিল হচ্ছে। আমাদের লক্ষ্য কি? আমাদের ডেইলি লাইফের কাজগুলোকে হ্যাম্পার না করে যাতে আমরা হেলদি ওয়েতে ওবেসিটি ম্যানেজমেন্ট করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আমি ওজন কমাতে গিয়ে যদি কাজই হ্যাম্পার হয়ে গেল, তাহলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু কোনো লাভ হলো না। ডেফিনেটলি ব্যালেন্স ডায়েটেরই কমপ্লিট ভূমিকা আছে। আমি এর আগের এপিসোডে বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার ফুড গ্রুপ বাদ দিয়ে আমি ওজন কমিয়ে ফেললাম, তাতে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না, কারণ জিনিসটা ইন দ্য লং রান কোনো উপকারে আসবে না। কারণ ওই ফুড গ্রুপটা যদি আমার স্টেপল ফুড হয়, তাহলে সেটা আমি কিন্তু সারা জীবন খেয়েই যাব। আমি 1 বছর 2 বছর ভাত খেলাম না, তারপর 2 বছর পরে যখন আবার আমি আমার বডিতে ভাত বা রুটি ইন্ট্রোডিউস করলাম, আবার কিন্তু ওজন আমার দ্বিগুণ হারে বাড়তে থাকবে। সো ডেফিনেটলি ওজন আমাদের কমাতে হবে, কিন্তু ব্যালেন্স ডায়েট মেনটেন করে, মানে খাবারের মধ্যে যেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ফ্লুইড প্রতিটা জিনিস ঠিক যতটা প্রয়োজন ততটা পরিমাণেই থাকে। এবং এর জন্য ডেফিনেটলি এক্সপার্ট পরামর্শ নিতে হবে। কোনোভাবেই কোনো ধরনের ফ্যাট ডায়েট বা গুগল বা ইউটিউবের চক্করে পড়ে কোনো ক্ষেত্রেই পার্টিকুলার নিজের ডায়েট নিজে করা যাবে না। ডেফিনেটলি ওবেসিটি ম্যানেজমেন্ট বা বিভিন্ন লাইফস্টাইল ডিজিজের ক্ষেত্রে এক্সারসাইজের একটি বিশেষ ভূমিকা আছে। এক্সারসাইজ বলতে এক্ষেত্রে কখনোই এমন নয় যে আপনাকে রোজ 1 ঘন্টা করে দৌড়াতে হবে বা 2 ঘন্টা করে জিমে কাটাতে হবে। এক্সারসাইজ বলতে খুব সাধারণ জিনিস, আমাদের শরীরের যে অর্গ্যানগুলো আছে সেই অর্গ্যানগুলোকে বিভিন্নভাবে মুভমেন্ট করা বা পার্টিকুলার কোনো মাসল গ্রোথ করার জন্য সেই অর্গ্যানগুলোকে পার্টিকুলার কিছু ওয়েতে চালনা করা। এক্সারসাইজের ভূমিকা কেন আছে? আমাদের শরীর একটা যন্ত্র, সেই যন্ত্রটাকে যদি ক্রমাগত মুভমেন্ট না করা হয়, বা যন্ত্রটার প্রত্যেকটা যে যন্ত্রাংশগুলো আছে সেই যন্ত্রাংশগুলোর যদি ফাংশনগুলো প্রপারলি না করানো হয়, যদি মুভমেন্ট না করানো হয়, তাহলে কিন্তু আলটিমেটলি সেই জায়গাগুলোতে জং পড়ে যায়। যেটা যন্ত্র দিয়ে আমি বোঝালাম, আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেইটাই দাঁড়াচ্ছে। সো এই ক্ষেত্রে আলটিমেটলি এক্সারসাইজ এবং ডায়েট দুটোর বিশাল ভূমিকা আছে আপনার যে কোনো ধরনের লাইফস্টাইল ডিজিজকে মডিফাই করা, কন্ট্রোল করা এবং আলটিমেটলি জিনিসটা থেকে সুস্থ হয়ে বেরিয়ে আসার জন্য। যখন একটা মানুষ আমার কাছে আসছে যে আমি রোগা হতে চাই বা ওজন কমাতে চাই, আমরা ঠিক কতটা তার উপরে কাজটা করতে পারবো বা কতটা জিনিসটা সাকসেসফুল হবে সেটা নির্ভর করে কিন্তু এই বিষয়গুলোর উপরে। লাইক সেই পেশেন্টটির জেনেটিক সেটআপ, মানে তার গড়ন কীরকম, তার জেনেটিক ধাঁচ কীরকম, মানে বাবার বাড়ির মতো নাকি মায়ের বাড়ির মতো, ওই বয়সে পার্টিকুলার পেশেন্টটির যা বয়স, সেই বয়সে তার বাবা কেমন চেহারা ছিল বা মায়ের কেমন চেহারা ছিল, সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। নেক্সট আসছি হচ্ছে তার ছোটবেলা এবং তার টিন এজ যে ওয়েট গেইন বা ওয়েট লস প্রক্রিয়া, আমাদের শরীর তো ক্রমাগত ভাঙে গড়ে, তো সেই প্রক্রিয়াটা কিভাবে চলেছে, মানে সে কি ক্রমাগত ওজন বেড়েই চলেছে নাকি বেড়েছে, কমেছে, বা তার অ্যাক্টিভিটি করার সময় ওজনটা কন্ট্রোলে থেকেছে, ইনঅ্যাক্টিভ থাকার সময় ওজন বেড়েছে, এই রকমভাবে তার যে হিস্ট্রিটা অ্যাকচুয়ালি সেটা খুব বেশি মাত্রায় ডিপেন্ড করে এই আমাদের ওবেসিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। নেক্সট আসছি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স বা ডিসব্যালেন্স। এই ক্ষেত্রে পেশেন্টের শরীরের ভেতরে হরমোনগুলোর কি কন্ডিশন, মেয়েদের ক্ষেত্রে একরকম, ছেলেদের ক্ষেত্রে একরকম, বিভিন্ন রকমের হরমোন আছে। মেয়েদের ক্ষেত্রে বিভিন্নভাবে যে গাইনিকোলজিক্যাল হরমোনসগুলো, সেই হরমোনগুলো বিভিন্নভাবে কিন্তু ওবেসিটির অবদান রাখে। এবং ছেলেদের ক্ষেত্রে মেনলি বেলি রিজিয়ন এবং ছেলেদের যে অ্যান্ড্রয়েড ফ্যাট, যেটা বেলি এবং কোমরের 2 সাইড দিয়ে যে অংশে, যেটাকে আমরা পাতি বাংলায় ভুঁড়ি বলে থাকি, সেই অংশের ফ্যাট জমা, এটাও কিন্তু বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। সো হরমোন একটা বিশাল রোল প্লে করে এই ওবেসিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। নেক্সট আসছে হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সবচেয়ে বড় ফ্যাক্টর।
কেউ যদি ক্রমাগত নেগেটিভ চিন্তা করতে থাকে বা তাকে যদি ক্রমাগত এমন কিছু বলে যাওয়া হয়, একটা টাইপ অফ বুলিং, যে হবে না, হচ্ছে না ক্রমাগত, এই নেগেটিভ মাইন্ড সেট আপ কিন্তু অনেকভাবে হরমোনকে কন্ট্রোল করে। হরমোন আলটিমেটলি বডি কম্পোজিশনকে কন্ট্রোল করে। আলটিমেটলি সেই মানুষটি স্ট্রেস তার শরীরে বৃদ্ধি পায় এবং স্ট্রেস হরমোনের রেসপন্স হিসাবে সেই মানুষটি ক্রমাগত মোটা হতে থাকে। এই রকম অনেকগুলো ফ্যাক্টর কাজ করে ওবিসিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। একটা মানুষ, যে মানুষটি চাইল্ডহুডেও গোলু টাইপের চেহারা ছিল এবং যার টিনেজেও তার ওজন খুব একটা কমেনি, বরং একটু মোটার ধাঁচেই ছিল বলা যায়, সেই মানুষটিকে আমি হঠাৎ করে তার 60 বছর বয়সে যদি এটা প্রমিস করি যে আপনাকে আমি একদম মানে ফিল্ম স্টার বা মডেলদের মতো তন্নি বানিয়ে দেবো বা ওই রকম সুঠাম বানিয়ে দেবো, এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। রিয়েলিস্টিক ওয়েতে যেটা পসিবল সেটাই আমরা করতে পারি এবং সেটাই করা উচিত, সমস্ত কিছুকে ব্যালেন্স রেখে। তো ওবিসিটি সম্পর্কে আজকে আমি এই পর্যন্তই বললাম। আপনাদের যদি ইন ফিউচার এই বিষয় রিলেটেড কিছু প্রশ্ন থাকে, ডেফিনেটলি আপনারা আমাদের মেসেজ বক্সে প্রশ্ন করতে পারেন। যদি আরও ডিটেল কনসালটেশনের দরকার হয় সেগুলোর জন্য অবশ্যই আপনারা আমাদের যে ডেসক্রিপশন বক্স থাকবে সেই ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কনসাল্ট করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।